আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো গত পর্বের মতোই আমরা আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আবারও হাজির হয়েছি তোমাদের সাথে। তো গত পর্বে আমাদের যে ক্লাসটা ছিল সেটা মূলত প্রাস নিয়ে ছিল এবং সেটা কিন্তু কমপ্লিটলি কোনো ক্লাস হয়নি। হ্যাঁ, সেখানে কিছুটা অংশ আমাদের বাকি ছিল। প্রাসেরই আরেকটা অংশ আজকে আমরা সেটা আলোচনা করব, সেটা হচ্ছে আনুভূমিক প্রাস। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বেসিক্যালি সেটা হচ্ছে আনুভূমিক প্রাস। আরেকটা হচ্ছে তোমাদের যে ওই দিনে একটা টপিকস বাকি ছিল, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি নির্ণয়। আমরা আজকে বের করব হচ্ছে প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে যান্ত্রিক শক্তি নির্ণয়। তো আমাদের গত টপিকস ছিল এটা প্রাস, আর আজকে এটা হচ্ছে একটা আনুভূমিক প্রাস। তো আজকে এটা পরে আলোচনা করব। বেসিক্যালি এখানে ফিগার 1 তো এখানে ফিগার 1 দেখতে পাচ্ছ তোমরা। এই ফিগার 1টা হচ্ছে আমরা প্রথম দেখব। এই হচ্ছে আমার ফিগার 2। তো ফিগার 2 হচ্ছে পরে, আমরা আগে ফিগার 1 নিয়ে আলোচনা করব। সো এর আগে আমাকে একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও তোমরা। সো এর আগের দিন আমরা যে ক্লাসটা করেছিলাম আমরা অনেকগুলো সূত্র শিখেছি। আজকে ওই সূত্র একটু সামান্য প্রয়োগ করে দেখাই। আমাকে এখানে চাওয়া হয়েছে, এটা ছিল আমাদের প্রাস। আমি এই টপিকসটা পরে ফিগার 2 পরে আলোচনা করব। সেটা আমাদের নতুন টপিক, সেটা হচ্ছে আনুভূমিক প্রাস। সেটা আলাদা বিষয়। এখন আমরা আলোচনা করব হচ্ছে শুধু প্রাস, যেটা ভূমি থেকে উপর দিকে নিক্ষেপ করা হয়। তো এখানে সর্বোচ্চ বিন্দুতে আমাকে যান্ত্রিক শক্তি বের করতে হবে। তো তোমরা হয়তো যান্ত্রিক শক্তিটা সবাই জানো যে যান্ত্রিক শক্তিটা কি। তোমরা অনেকে হয়তো জানো যে যান্ত্রিক শক্তিটা কি। যান্ত্রিক শক্তি আসলে কি বোঝায়? যান্ত্রিক শক্তি বলতে বোঝায় যে আমাদের কোনো একটা বিন্দুতে বা মূলত একটা বস্তুর মধ্যে যে অন্তর্নিহিত গতিশক্তি এবং স্থিতিশক্তির যে যোগফল, গতিশক্তি এবং স্থিতিশক্তির যে যোগফল, সেটাকে বলি আমরা যান্ত্রিক শক্তি, তাই না? এটা হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি। তো আমাকে এখানে বলেছে যে সর্বোচ্চ বিন্দুতে যান্ত্রিক শক্তি নির্ণয় করো। তাহলে সর্বোচ্চ বিন্দু কোথায় আছে? সর্বোচ্চ বিন্দু বা সর্বোচ্চ উচ্চতা কিন্তু একই কথা। সর্বোচ্চ বিন্দু যা, সর্বোচ্চ উচ্চতা তা। তার মানে তোমাকে যদি এই বিন্দুতে বলা হয় যে যান্ত্রিক শক্তি বের করো, তাহলে এই বিন্দুটা কোথায় আছে? এ বিন্দু। এই হচ্ছে আমাদের এ বিন্দু। এখন চিন্তা করো, সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি, আমার যান্ত্রিক শক্তি, আমরা জানি মেকানিক্যাল এনার্জিকে ইএম। যান্ত্রিক শক্তি কি? ইএম, মেকানিক্যাল এনার্জি। এর মানে হচ্ছে ইকে প্লাস ইপি। মানে কি? তোমরা ক্লাস 10 এও পড়ে আসছো যে যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি প্লাস কি? বিভব শক্তি। গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টিটাই কি? গতিশক্তি এবং বিভব শক্তির যে সমষ্টি, সেটাই হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি। এখন আমরা এই বিন্দুতে আমরা গতিশক্তিটা বের করি। আমরা জানি গতিশক্তি হচ্ছে ইকে সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এখন একটা বিষয় চিন্তা করো যে তুমি কিন্তু এই বিন্দুতে গতিশক্তি কিন্তু দুইটা পাবে। কেন দুইটা পাবে? এর কারণ এই ভি তো এই ভি না। তোমরা এটা হয়তো বুঝে গেছো। এইখানে বেগ আছে কি? আমরা জানি যে সর্বোচ্চ উচ্চতায় যখন ওঠে আমরা জানি বেগ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভিএক্স আর একটা হচ্ছে ভিওয়াই। একটা হচ্ছে ভিএক্স আর একটা কি হয়? ভিওয়াই। দুইটা বেগ আছে কিন্তু আমরা জানি যেহেতু সর্বোচ্চ উচ্চতা, যেহেতু এখান থেকে এখানে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা, তাহলে আমরা জানি ভিওয়াই এর মানটা কি হয়? 0। উলম্ব বরাবর এখানে এই বিন্দুতে উলম্ব বেগ নাই, এখানে গতি হয়ে যায় একমাত্রিক। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় যে মাত্রা, গতির বেগ হয়ে যায় একমাত্রিক গতি হয়। একমাত্রিক গতিতে থাকে, মোশনটা থাকে কি? একমাত্রিক। সো এখানে কিন্তু তুমি উলম্ব বেগ পাচ্ছ না। তার মানে কি? আমার এখান থেকে যে কোশ্চেনটা, যেটা হচ্ছে তোমার এই গতিশক্তি হচ্ছে দুই ধরনের গতিশক্তি। একটা হচ্ছে উলম্ব বেগের জন্য গতিশক্তি, আরেকটা হবে তোমার হাফ এম ভি স্কয়ার, আরেকটা কি পাচ্ছ তুমি? ভি এক্স স্কয়ার। একটু লক্ষ্য করে দেখো, একটা হচ্ছে হাফ এম ভি ওয়াই স্কয়ার। এর মানে হচ্ছে উলম্ব বেগের জন্য একটা গতিশক্তি পাবে, আর আরেকটা হচ্ছে আনুভূমিক বেগের জন্য একটা গতিশক্তি পাবে। তো দুইটা শক্তি, আমার দুইটা বেগ আছে এখানে, দুইটা বেগের জন্য আমি দুইটা। কিন্তু আমি যেহেতু জানি ভিওয়াই এর মান 0, এর মানে কি পাচ্ছি নি? এর মানে টোটালটাই হয়ে যাবে আমার 0। কেন 0? কারণ সর্বোচ্চ বিন্দুতে উল্লম্ব বেগের কোনো উপাংশ থাকে না। যেহেতু উল্লম্ব বেগের উপাংশ থাকে না, তার মানে আমি বলতে পারি এটার মান হচ্ছে 0। এটার মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এটার মান যদি 0 হয়, তার মানে আমি একটা মাত্র পাচ্ছি এম ভি এক্স স্কয়ার। এটাই হচ্ছে আমার এখানে এম ভি এক্স স্কয়ার। এখন তোমরা বলো আমাকে এম ভি এক্স স্কয়ার। আগের দিন ভি এক্স মানে কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম হচ্ছে ভি এক্স মানে হচ্ছে ভি নট, আমরা পেয়েছিলাম ভি নট কস থিটা। ভি এক্স মানে হচ্ছে ভি নট কস থিটা। ভি এক্স মানে কি? ভি নট কস থিটা। ভি এক্স সমান কি ছিল? ভি এক্স কিন্তু এর আগের দিন আমি পড়িয়েছি ভি নট কস থিটা। এর মানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে হাফ ইনটু এম ভি নট স্কয়ার কস স্কয়ার থিটা। সো এই হচ্ছে আমার 1 নং ইকুয়েশন।
এর মানে হচ্ছে আমি এ বিন্দুতে গতিশক্তি বের করে ফেলছি। গতিশক্তি হচ্ছে দুইটা, একটা হচ্ছে আনুভূমিক বরাবর গতিশক্তি, আরেকটা হচ্ছে উল্লম্ব বরাবর। বেসিক্যালি আমি যেটা বলি গতিশক্তি, এখানে যে গতিশক্তি এটার জন্য গতিশক্তি যেটা পাবে সেটা হচ্ছে ই কে এক্স, মানে এক্স অক্ষের গতিশক্তি, আর এই দিক দিয়ে বরাবর যে গতিশক্তি পাচ্ছ সেটা হচ্ছে ই কে ওয়াই, মানে হচ্ছে উল্লম্ব উপাংশের। মানে গতিশক্তিও দুই দিকে আছে। গতিশক্তিটা আমার কি দুই দিকে, একটা হচ্ছে আনুভূমিক বরাবর আছে আর একটা উল্লম্ব বরাবর আছে। এই ই কে এক্সটাই শুধু থাকবে কেন, সর্বোচ্চ উচ্চতায় শুধুমাত্র আনুভূমিক বেগের উপাংশই থাকে, উল্লম্ব বেগের কোনো উপাংশ থাকে না। সো আমরা কিন্তু এটা বের করে ফেলছি। সো আমরা কি বের করেছি, আমরা অলরেডি আমরা পেয়েছি হচ্ছে, আমি এখানে লিখে রাখি ই কে সমান আমি পেয়েছি, লক্ষ্য করো, হাফ এম ভি নট স্কয়ার কস স্কয়ার থিটা। এটা হচ্ছে আমরা একটা পেয়েছি। এখন আমরা বের করব হচ্ছে ইপিটা, আমরা একটা বের করেছি, এখন ইপি বের করব। তাহলে ইপিটা কত হবে, তো ইপিটা যদি আমরা বের করি সেম ভাবে একই বিন্দুতে আমরা যদি ইপি বের করতে যাই, তাহলে একটু ভালো করে দেখো, ইপি সমান আমরা জানি কি, ইপি মানে হচ্ছে এম জি এইচ। কে না জানো যে গতিশক্তির সূত্র, বিভব শক্তি আমরা কি জানি, এই উচ্চতায় কোন একটা বস্তু যদি অবস্থান করে, একটা বিষয় মনে রাখতে হবে যে গতিশক্তি হচ্ছে যে বস্তুটা কত বেগে গতিশীল আছে, তার সরণ ঘটছে কিনা, বস্তুর গতির জন্য যে শক্তিটা সেটা হচ্ছে গতিশক্তি। আর বিভব শক্তিটা হচ্ছে বস্তুটা যখন স্থির অবস্থানে থাকবে, অর্থাৎ ভূমি থেকে একটা উচ্চতায় থাকবে, অবশ্যই তোমাকে কাউন্ট করতে হবে বিভব শক্তিটাকে যে ভূমি থেকে সে কত উচ্চতায় আছে। বিভব শক্তি টোটালি ডিপেন্ড অন হাইট, উচ্চতার উপর ডিপেন্ড করে, আর গতিশক্তি নির্ভর করে মোশনের উপর, তার মোশনটা কেমন আছে। আবারও বলছি, গতিশক্তি ডিপেন্ড করে তার মোশনের উপর, কত বেগে সে গতিশীল আছে, আর হাইট। আর বিভব শক্তিটা বা পটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করে সে কত উচ্চতায় আছে, ভূমি থেকে সে কত উচ্চতায় আছে। সে উপর থেকে কত উচ্চতায় নেমে গেল সেটার উপর সে ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে সে ভূমি থেকে কত উচ্চতায় অবস্থান করছে। এখন একটু বিষয়টা চিন্তা করো, ইপি সমান হাফ, ইপি সমান এম জি এইচ। তা আমরা জানি এম জি, আর এখানে এসটা মানে কি, যেহেতু এখানে আছে এইখানে, তাহলে এইখানে কিন্তু আমরা জানি সর্বোচ্চ উচ্চতা, আর সর্বোচ্চ উচ্চতা মানে কি এইচ। এখন আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম সর্বোচ্চ উচ্চতা একটা সূত্র, আমি তোমাদেরকে সর্বোচ্চ উচ্চতা, পাল্লা, সব ধরনের সূত্র দেখাই ফেলছি গত ক্লাসে। যারা ক্লাসটি করছো তারা একটু অনুগ্রহপূর্বক সবাই শিটটা নিয়ে বসো। যদি তোমরা নোট করে থাকো, গত ক্লাসে যদি তোমাদের কাছে নোট করা থাকে, তাহলে তোমরা অবশ্যই নোটটা সামনে রাখো, যাতে করে তোমরা ইকুয়েশনগুলো খুব ইজিলি বলতে পারো বা মনে হয়ে যায় দ্রুত। তাহলে একটু লক্ষ্য করে দেখো, এইচ মানে কি, আমরা জানি হচ্ছে এম জি, আমরা এখানে জানি কি যে এম জি এইচ সমান আমরা পেয়েছিলাম হচ্ছে, দেখো ভি নট স্কয়ার সাইন স্কয়ার, ভি নট স্কয়ার সাইন থিটা, ভি নট স্কয়ার কি পেয়েছিলাম, সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই হচ্ছে জি। এটা ছিল আমাদের কি সর্বোচ্চ উচ্চতা, এটা কি ছিল আমাদের 2g হবে, এটা ছিল আমাদের কি সর্বোচ্চ উচ্চতা, তাই না, যে ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই হচ্ছে 2g। এটা হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা। তাহলে আমি কি পাচ্ছি, g এবং g কাটা, আর কি পাচ্ছি আমি, তাহলে এখানে কিছু লক্ষ্য করে দেখো, হাফ এম ভি নট স্কয়ার, এখানে পাচ্ছি সাইন স্কয়ার থিটা। একটু লক্ষ্য করে দেখো, এই হচ্ছে আমার 2 নং। তাহলে আমি এখানে পেয়েছি কত, 1 নং, আর এখানে পেয়েছি আমি 2 নং। তো আমাদের এখানে ক্যালকুলেশন কি করতে হবে যে সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি কত, সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি কত, অথবা তোমাকে যদি এটা বলে যে সর্বোচ্চ উচ্চতায় এবং ভূমিতে শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে কিনা, এটা তোমরা ক্লাস 10-এ তোমরা করে আসছো, কিন্তু এখানে যেহেতু আমাদের ইকুয়েশনগুলো একটু ভিন্ন আসবে, শুধুমাত্র এইটুকুই, কারণ এটা প্লাস পড়াচ্ছি আমরা, প্লাস, আর তোমরা যে কাজক্ষমতা শক্তি অধ্যায় পড়ে আসছো সেটা মোটেও এক নয়। তারপরে আমাদের একটু মনে রাখতে হবে, ওই থিঙ্কিংটা একটু মাথায় রাখতে হবে। সো আমি একটু মুছে দিচ্ছি। তো আমরা কিন্তু প্রায় শেষের পথে, আমাদের গতিশক্তি নির্ণয়টা প্রায় শেষ। তো আমরা এখানে কি কি পেয়েছি, গতিশক্তিটা বের করে ফেলি। তো আমরা কি পেয়েছি লক্ষ্য করে দেখো, যে আমরা এখানে পেয়েছি ই কে সমান পেয়েছি হাফ এম ভি নট স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস ইপি সমান কি পেয়েছি, হাফ এম ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা। সো আমরা কি কমন নিতে পারি, হাফ এম ভি নট স্কয়ার কি লিখতে পারি, দেখো কমন নিচ্ছি, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখন আমাকে একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও cos স্কয়ার থিটা এবং sin স্কয়ার থিটা সমান কত। আমরা ক্লাস 10 এও করে আসছি, এটা জেনারেল ম্যাথে করে আসছি, হায়ার ম্যাথে করে আসছি, অনেক ব্যবহার করে আসছি। একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও cos স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা সমান কত। থেকে সর্বোচ্চ উচ্চতায় যে কি হবে, mv নট স্কয়ার। এইখান থেকে একটা প্রমাণ বলা যায়, কি বলা যায় বলো তো, এর মানে হচ্ছে দেখো তুমি সর্বোচ্চ, এইখান থেকে তুমি যত বেগে নিক্ষেপ করেছো
তো আদিবেগের যে বেগ, আদিবেগের জন্য যে গতিশক্তি পাওয়া যাবে তা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার গতিশক্তির সমান হবে। তুমি যত বেগে নিক্ষেপ করবে গতিশক্তি সেই বেগের উপর গতিশক্তিটা ডিপেন্ড করবে। কোথায় আছে, এইখানে 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 কোথায় আছে সেটা ডাজন্ট ম্যাটার। আবারও বলে দিচ্ছি যে তুমি যদি এইখানেও বের করো, এইখানে এইখানে তুমি যেখানেই বের করো না কেন, প্রত্যেকটা বিন্দুতে যে গতিশক্তিটা পাবে সেই গতিশক্তি হবে কি, এই যে নিক্ষিপ্ত বস্তুর যে গতিতে তুমি নিক্ষেপ করেছিলা সেই গতিশক্তির সমান। এই নিক্ষিপ্ত বস্তুর গতির জন্য যে গতিশক্তির সৃষ্টি হবে সেই গতিশক্তির সমান। তাহলে আশা করি তোমরা এটা বুঝে গেছো। আচ্ছা, এখন তোমরা আমাকে একটু বলে দাও, এইখানে যে গতিশক্তি, ধরো এটা বি বিন্দু, এ বিন্দু আর বি বিন্দুর গতিশক্তি কি সমান হবে? একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও, এ বিন্দু এবং বি বিন্দুর গতিশক্তি সমান হবে কিনা। এটা হচ্ছে সাধারণ জ্ঞানের প্রশ্ন, এক কথায় উত্তর, সাধারণ জ্ঞানের প্রশ্ন, তোমরা 9 10 করে আসছো। একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও, আমাকে একটু জানিয়ে দাও আপনি বিশেষ কোন লোক তাই। আচ্ছা, এরকম ভাবে কেউ কাউকে হেনস্থ করবে না, সবাই ফান করবা ক্লাসে, বাট ক্লাসটা যেন ফানি হয়, বাট ক্লাসটা যেন সিরিয়াস থাকে, ফান হলেও যেন সিরিয়াস মোডে থাকো, সময় নষ্ট করবে না। আচ্ছা, নো, কেন সমান হবে না? অফকোর্স সমান হবে। আলহামদুলিল্লাহ ভাইয়া ইমরান, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেন সমান হবে না? অফকোর্স সমান হবে, অফকোর্স 100% সমান হবে। যারা উত্তর দিচ্ছ এরা উত্তরটা ভুল হচ্ছে। আমি বলছি যান্ত্রিক শক্তি সমান হবে কিনা, এখানে যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। যান্ত্রিক শক্তি গতিশক্তি না, এইখানে যান্ত্রিক শক্তি সমান হবে কিনা, এইখানে যান্ত্রিক শক্তি সমান হবে কিনা, যান্ত্রিক শক্তি সমান হবে কিনা, হবে 100% যান্ত্রিক শক্তি সমান হবে। সবার উত্তর বলেছো না। যান্ত্রিক শক্তি সমান হবে কিনা, গতি শক্তি সমান হবে না, এই বিন্দুতে গতি শক্তি সমান হবে না, কিন্তু যান্ত্রিক শক্তি সমান হবে কিনা, হ্যাঁ হবে। যান্ত্রিক শক্তি সমান হবে, যান্ত্রিক শক্তি সব জায়গায় সমান হবে, কারণ আমরা জানি শক্তি সংরক্ষণ নীতি অনুযায়ী শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই। ঠিক আছে, শক্তি প্রাথমিক যে শক্তি থাকবে শেষ পর্যন্ত ঠিক একই পরিমাণ শক্তি থাকবে। হয়তো তোমরা জানো এইখানে গতি শক্তির পরিমাণ হয়ে যাবে সর্বোচ্চ, বিভব শক্তির পরিমাণ হয়ে যাবে সর্বনিম্ন। এখানে কি হবে যে গতি শক্তি হয়ে যাবে সর্বোচ্চ, আর এখানে কি হবে, গতি শক্তি সর্বোচ্চ হবে। আরেকটা বিষয় এখানে বলে দিই, এইখানে যে তোমরা গতি শক্তিটা পাবে, তুমি যত বেগে নিক্ষেপ করেছিলে হয়তো বা নিক্ষিপ্ত বস্তু আর পরন্ত বস্তুর কাছে গতি শক্তি কিন্তু সমান হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন একটু দেখে ফেলি, আমরা এখন নতুন টপিকসে যাব। তো তোমরা অবশ্যই হয়তো বুঝে গেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এখন ক্লাসটি অলরেডি বুঝে গেছো। এখন আমরা দেখবো হচ্ছে আনুভূমিক, আমরা হচ্ছে এখন নতুন টপিকস আনুভূমিক প্লাস পড়াবো। আশা করি তোমাদের যান্ত্রিক শক্তি নির্ণয়ে কোনো সমস্যা হবে না। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আনুভূমিক প্লাস। তা আনুভূমিক প্লাসটা কি? আনুভূমিক প্লাসটা কি আসলে? এটা কি আলাদা কোনো প্লাস? তা আনুভূমিক প্লাসটা আসলে কি? তো লক্ষ্য করো, আমরা এর আগে যে প্লাসটা করেছিলাম তার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কেমন লক্ষ্য করো, আমরা যে আগে যে প্লাস পড়েছি সেটা কিন্তু এরকম ছিল, তাই না? যেখান থেকে নিক্ষেপ করেছিলাম, আমরা কি করতাম, ভূমি থেকে আমরা নিক্ষেপ করেছিলাম, আমরা ভূমি থেকে একটা বস্তুকে নিক্ষেপ করি, তারপরে এইভাবে এসে পড়তো। কিন্তু আজকে যে প্লাস পড়াচ্ছে সেই প্লাস কিন্তু এরকম না। কেন? দেখো, এই যে দেখো সমান্তরাল একটা রেখা, দেখো এই যে সমান্তরাল রেখাটা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। তা ভূমির সমান্তরাল কি এটা না? ভূমির সমান্তরাল কি এটা কি না? দেখো, আমি যদি বলি যে এটা হচ্ছে এ এবং বি রেখা, এটা হচ্ছে এ বি রেখা, আর এটা ধরো না হচ্ছে তুমি ও এবং আচ্ছা, এটা হচ্ছে ধরো এসি রেখা, এটা হচ্ছে এ এবং সি, এ হচ্ছে সি আর হচ্ছে ও। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এ সি সমান্তরাল হচ্ছে এখানে ও বি, এসিটা কি ও বি এর সমান্তরাল না? এর মানে এটা যদি ভূমি ধরো তাহলে এটা হচ্ছে ভূমি, কারণ ভূমি সমান্তরাল রেখাটা একটা সমান্তরাল আরেকটা থাকলে আমরা কিন্তু বলতে পারি এটা একটা, যখন আরেকটার সমান্তরালে থাকে তখন কিন্তু এটা আমরা বলতে পারি। আচ্ছা, একটু আগেই তো স্যার আপনার কমেন্টের রিপ্লাই পড়লো, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আর আমাকে এ ধরনের কমেন্ট করতে মানা করলো। আচ্ছা, আমি কিন্তু সবার কমেন্ট পড়ছি। তানজিলা, তোমার নাম কিন্তু আমি কয়েকবারই বলছি। আচ্ছা ভাই, আনুভূমিক প্লাসে আনুভূমিক পাল্লা কি এক? আচ্ছা, আনুভূমিক পাল্লাটা আমরা একই পাবো, একটু আমি বুঝাচ্ছি, কিন্তু এই যে আমরা যে আনুভূমিক প্লাসের ক্ষেত্রে যে পাল্লাটা পেয়েছি তার সমান পাবো না, তার চেয়ে একটু ভিন্ন হবে, একটু দেখাচ্ছি আমি। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি সবাই আনুভূমিক প্লাসটা কি। আনুভূমিক প্লাসটা হচ্ছে যদি তুমি ভূমির সমান্তরালে কোনো বস্তুকে নিক্ষেপ করো, ভূমির সমান্তরালে কোনো নিক্ষিপ্ত বস্তুর যে গতিটা, কোনো বস্তুকে যদি তুমি নিক্ষিপ্ত করো তাহলে যে গতিটা সেটাকে বলি আমরা আনুভূমিক প্লাস। একটা বিষয় চিন্তা করো, এই যে দেখো ও এবং এ, এটা কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, এটা হচ্ছে অলরেডি ওয়াই উচ্চতায় অবস্থান করছে, ধরে নিচ্ছি আমি এই উচ্চতায়। কেন? কারণ এটা কিন্তু ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় বস্তুটা অবস্থানই করছে। তোমাকে যদি মনে করো তুমি তোমরা যদি ছাদের উপর দাঁড়িয়ে থাকো, অর্থাৎ তুমি একটা টেবিলের উপর, তোমরা সবাই কলম দিয়ে এরকম ভাবে খেলছো টেবিলের উপরে, তোমরা অনেকেই হয়তো ছোটবেলা থেকে খেলছো, প্রাইমারিতে থাকতে আমি অনেক খেলাধুলা করতাম এই কলম দিয়ে,
ঠিক আছে, কলম দিয়ে আমরা খেলতাম যে কলম দিয়ে একটা কলম দিয়ে আরেকটা কলমকে আঘাত করে ফেলে দেয়া, তাই না? তুমি চিন্তা করো, কলম দিয়ে যখন আরেকটা কলমকে তুমি ফেলে দিতা, তখন কিন্তু কলমটা যে টেবিলটা যদি এরকম ভাবে থাকতো, টেবিলটা এরকম ভাবে যদি টেবিলের উপর দুইটা কলম রাখা হইতো, এই একটা কলম ধরো, এই হচ্ছে একটা কলম, এই একটা কলম ধরো, এই একটা কলম আছে আর এই একটা কলম আছে, তাই না? এই দুইটা কলম আছে ধরো। এখন এই দুইটা কলম, একটা কলমকে যদি আরেকটা কলমে আমি ধাক্কা দিতাম, তখন কি হইতো? সেটা কি এইভাবে গিয়ে পড়তো, এরকম ভাবে পড়ে যেত? কলমটা কি এইভাবে পড়তো কিনা? এরকম কিন্তু কলমটা পড়তো না। কলমটা কি করতো? কলমটা এইভাবে গিয়ে পড়ে যেত, তাই না? একটু দূরে গিয়ে পড়তো, ধাক্কা খাওয়ার কারণে কলমটা কি করতো? একটু দূরে গিয়ে পড়তো। এই খেলা হয়তো তোমরা অনেকেই খেলছো, তাই না? তো কলম দিয়ে একটা কলমকে যদি আরেকটা কলমে আমি আঘাত করি, তখন কলমটা এইভাবে সোজাসুজি না পড়ে কলমটা কি করতো? একটু দূরে গিয়ে পড়তো। তাহলে তুমি কিন্তু একটা উচ্চতা দেখে তুমি নিক্ষেপ করছো, তারপর বস্তুটা এইভাবে পড়ে যাচ্ছে। একটা উচ্চতা দেখে তুমি যখন নিক্ষেপ করছো, তখন এই বস্তুটা এইভাবে না পড়ে, এইভাবে সরাসরি না পড়ে, ভূমি এটার সমান্তরাল এইভাবে না পড়ে, এটা কি করছে? উলম্ব বরাবর না পড়ে এটা কিছুটা দূরে গিয়ে পড়ছে, কিছুটা দূরে গিয়ে পড়ছে। একটু লক্ষ্য করে দেখো। তাহলে এখান থেকে তুমি সর্বোচ্চ উচ্চতা দেখে তুমি এটাকে নিক্ষেপ করছো। আগে ভূমি থেকে নিক্ষেপ করতে সর্বোচ্চ উচ্চতায় উঠতো, আর এখন তুমি সর্বোচ্চ উচ্চতা দেখে নিক্ষেপই করছো। এবং কিভাবে নিক্ষেপ করছো? ভূমির সমান্তরালে। তো আনুভূমিক প্রাসটা বলতে ভূমির সমান্তরালে নিক্ষিপ্ত বস্তুর যে গতিটা, আনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিকে বলি আমরা, এটা বলতে পারি যে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিকে বলি আমরা আনুভূমিক প্রাস। তো বিষয়টা চিন্তা করো, আনুভূমিক মানে কি? এক অক্ষ বরাবর, এক অক্ষ বরাবর, এক অক্ষের সাথে এক অক্ষ তুমি নিক্ষেপ করলে মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণের কোণ 0 ডিগ্রি হয়ে যাবে। তো এখান থেকে তোমরা কিন্তু 0 ডিগ্রি, এখানে যে কোণটা আছে এই বরাবর দেখো থিটার মান কিন্তু 0 ডিগ্রি, এই বরাবর থিটার মান কি হয়ে যাবে? 0 ডিগ্রি। কারণ দেখো এই যে ভি নট কত বেগে গতিশীল? ভি নট বেগে গতিশীল। আমি এইখান থেকে বলটাকে নিক্ষেপ করেছি, সাপোজ একটা বল ছিল আমার হাতে, এই বলটাকে আমি নিক্ষেপ করেছি, সেটা বলটা এইভাবে এসে পড়তেছে, লক্ষ্য করে বি বিন্দুতে এসে আঘাত করলো, ঠিক আছে? তো এটা কিন্তু না, এই অংশটা ধরবা না, এটা অলরেডি এখানে রাখাই আছে। কত উচ্চতায়? সর্বোচ্চ উচ্চতায় রাখা আছে। এবং এটা কিভাবে নিক্ষেপ করেছি আমি এটাকে এইভাবে নিক্ষেপ করেছি, একদম ভূমির সমান্তরালে, ভূমির সমান্তরালে নিক্ষেপ করেছি। একটা উচ্চতায় বস্তুটা অবস্থান করছে, সেখান থেকে ভূমির সমান্তরালে নিক্ষেপ করেছি। যদি ভূমির সমান্তরালে নিক্ষেপ করি, তাহলে দেখা যাবে এটা সরাসরি এখান থেকে, যদি কোনো বল প্রয়োগ নাই করি, আমি যদি বল প্রয়োগ না করি, হাতে একটু টুকরা দেই, তাহলে দেখা যাবে কি বলটা এইভাবে পড়ে যাবে। তখন বলটা কি করবে? এইখানে এসে পড়ে যাবে, এখানে এসে বলটা পড়ে যেত, ঠিক আছে? যদি আমি হালকা একটু টাচ করি, একটা বলকে যদি আমি হালকা একটু টাচ করি, তাহলে দেখা যাবে বলটা এই সোজাসুজি এসে পড়ে গেছে। কিন্তু আমি যদি একটা নির্দিষ্ট বেগে এটাকে গতিশীল, একটা নির্দিষ্ট বলে জোরে আঘাত করি, একটা নির্দিষ্ট বলে এটাকে আঘাত করি, বা একটা যে কোনো বল দিয়ে, ঠিক আছে, যে বলের জন্য স্মরণ ঘটবে, যে বলের জন্য আনুভূমিক বরাবর স্মরণ ঘটবে, এই বলে যদি আমি নিক্ষিপ্ত করি আনুভূমিক বরাবর, তখন দেখা যাবে বলটা সোজাসুজি না পড়ে বলটা এইভাবে এসে একটা, দেখো যে 1/4 মানে বৃত্তের একটা 4 ভাগের একটা অংশ দেখা যাচ্ছে। এটা কি বৃত্তের একটা অংশ মাত্র, 4 ভাগের একটা অংশ, এরকম ভাবে এসে প্যারাবোলিক, এটাকে বলি আমরা প্যারাবোলা বা পরাবৃত্ত, এরকম ভাবে এসে বলটা এসে পড়ে যাবে। তো এখন আমরা যে কাজটা করব, সেই কাজটা হচ্ছে আমাদের এইখান থেকে আমরা অনেক কিছু বের করব। গত ক্লাসে যা যা বের করেছি তাই বের করব। এখন আমাকে এখানে বলো, এইখানে আমাদের দুইটা প্লাস আছে, এই প্লাসের জন্য আমরা দুটো উপাংশ পাবো। কি কি পাবো? যেহেতু আমরা দেখতে পাচ্ছি এইখানে ভি নট বেগে নিক্ষেপ করা হয়েছে, বস্তুটা কিন্তু অলরেডি 1 অক্ষ বরাবর নিক্ষেপ করা হয়েছে, 1 অক্ষ বরাবর সেটা নিক্ষেপ করা হয়েছে, এটা তো 1 অক্ষ, ঠিক আছে? যদি 1 অক্ষ বরাবর নিক্ষেপ করা হয়ে থাকে, তার মানে কি উলম্ব কোনো সরণ ঘটছে না, এর উলম্ব কোনো সরণ নাই। তার মানে আমরা আদিবেগের, এই যে আদিবেগের উলম্ব উপাংশ এখানে পাচ্ছি ভি নট, এখানে কি পাচ্ছি আমরা? ভি নটই পাচ্ছি। আর ভি নট মানে তোমরা জানো, ভি নট মানে কি? ভি নট কস থিটা। এটা কি আসলে? এই ভি নট মানে কি? এই ভি এক্স নট মানে হচ্ছে ভি নট কস থিটা। এটা ভি নট কস থিটাই পাবো আমরা। আনুভূমিক উপাংশ পাবো কি? ভি নট কস থিটা, গত ক্লাসে করিয়েছি। আর উলম্ব উপাংশ আমরা পাবো হচ্ছে ভি নট সাইন থিটা। এখন একটা বিষয় লক্ষ্য করো, ভি নট সাইন থিটা কিন্তু কত গুণে নিক্ষেপ হয়েছে? কত গুণে নিক্ষেপ করেছি? 0 ডিগ্রি কোণে কিন্তু নিক্ষেপ করেছি। যদি 0 ডিগ্রি কোণে নিক্ষেপ করো, তাহলে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান কত? দ্রুত কমেন্টে জানাও, একটু কমেন্টে জানিয়ে দাও সাইন 0 ডিগ্রির মান কত। ধন্যবাদ সবাইকে, 70 প্লাস প্রেজেন্ট, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আমি এরকমই চাই তোমাদের প্রত্যেকে এরকম। আচ্ছা সবাই একটু দ্রুত জানিয়ে দাও, সবাই একটু দ্রুত জানিয়ে দাও সাইন 0 ডিগ্রির মান কত। লক্ষ্য করো, আমি যে নিক্ষিপ্ত কোণটা থিটা কোণে নিক্ষেপ করেছি ভি নট বেগে, কার সাথে? কার সমান্তরালে? x অক্ষের সমান্তরালে, আনুভূমিক বরাবর। যদি আমি আনুভূমিক বরাবর নিক্ষেপ করি, এর মানে আমি নিক্ষেপ করেছি আনুভূমিক বরাবর, বেগে যাচ্ছে আনুভূমিক বরাবর, মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, ভূমির সাথে মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। সো 0 ডিগ্রি যদি পাই, সাইন 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান, হ্যাঁ অফকোর্স অনেকেই কমেন্ট করছো।
তা আমি সবার কমেন্টে পাই নাই, সবাইকে ধন্যবাদ। তার মানে এটার মান 0 পেয়ে যাচ্ছে। তার মানে কি পাচ্ছ যে তুমি কিন্তু যে আদি আনুভূমিক আনুভূমিক বরাবর উলম্ব বরাবর কিন্তু বেগের উপাংশ 0, উলম্ব বরাবর বেগের উপাংশ 0। কেন? কারণ আদি বেগটা থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি কোণে থাকে। 0 ডিগ্রি কোণে থাকার কারণে এখানে কোনো উপাংশ উলম্ব উপাংশ থাকে না। তার মানে আমরা কিন্তু এখানে vy এর মান পেয়ে গেছি। vy এর মান 0, vy নট এর মান 0 আর vx নট এর মান হচ্ছে পেয়েছি কত? v নট cos থিটা, v নট cos থিটা। এখন এটা কিন্তু v নট এ পাবো, এটা কিন্তু v নট এ থাকবে। কেন? sin cos 0 ডিগ্রির মান কত? আমরা কি জানি cos 0 ডিগ্রির মান কত জানি? আমরা কিন্তু সবাই জানি যে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। আজকে ফার্স্ট টাইম জয়েন করলাম, ধন্যবাদ। তোমার নামটা আমি আচ্ছা, তো দেখো, তো এখানে আমি কিন্তু cos 0 ডিগ্রির মান কত আমরা জানি। ভিডিও, আচ্ছা ভিডিও আমার পেজে আছে, সবাই আমার পেজে দেখে নেবা, যারা যারা ক্লাস করতে পারো না তারা। অবন্তি লিখেছো মাইনার, হ্যাঁ 1, তমা লিখেছো 1, জান্নাতুল নাইম লিখেছো 1, তারপরে মিষ্টি লিখেছো 1। cos 0 ডিগ্রির মান কিন্তু 1, তো নাইম হ্যাঁ, তারপর হচ্ছে পার্থ লিখেছো 1, রাফসান 1, জান্নাতুল নাইম 1। তো যারা যারা 1 লিখেছো তাদেরকে ধন্যবাদ। সো এটার মান হচ্ছে 1, তার মানে আমরা সরাসরি এটা v নট এর মান পেয়ে গেছি। v নট, vx is not equal to v নট। আমরা এটা আগেই জানি আনুভূমিক বরাবর বেগের কোনো পরিবর্তন হয় না, এই জন্য আনুভূমিক বরাবর সমবেগে চলে। এর আরেকটা কারণ জানি, আনুভূমিক বরাবর কি থাকে আমরা জানি, এখানে যে ত্বরণটা থাকে সেই ত্বরণের ক্ষেত্রে আমরা একটা বিষয় জানি যে vx এর এখানে যে আনুভূমিক ত্বরণ সেটা x is equal to 0 হয়, x is equal to 0, বাট vy is equal to হচ্ছে ay is equal to minus g। এটা হচ্ছে আমার ত্বরণের ক্ষেত্রে আমরা শিখেছিলাম। গত ক্লাসে আমরা ত্বরণের ক্ষেত্রে দেখেছিলাম যে 180 ডিগ্রি যদি হয় cos, তাহলে এটার মান হচ্ছে মাইনাস জি, আর cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তো ত্বরণের উপাংশটা পেয়েছিলাম। তার মানে উলম্ব উপাংশ, উলম্ব বরাবর ত্বরণ থাকে মাইনাস জি, কিন্তু আজকে কিন্তু সেটা হবে না। আজকে সেটা হবে না। কেন হবে না? কারণ আজকে কিন্তু বস্তুটা এইভাবেই গতিশীল। আজকে উলম্ব বরাবর আজকে হচ্ছে ত্বরণটা কি থাকবে, বস্তুটা নিচের দিকে পড়ছে। বস্তু যদি নিচের দিকে পড়তে থাকে তাহলে আমরা জানি উলম্ব বরাবর যখন বস্তু থাকে তখন নিচের দিকে পড়ছে। যদি বস্তু নিচের দিকে পড়ে মানে কি এইভাবে ক্রিয়াশীল, আমরা ধরতে পারি কি এইভাবে। তাহলে তুমি যদি এইভাবে নাও তাহলে cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। একটা বিষয় চিন্তা করো, আজকে কিন্তু ত্বরণ এইভাবে ক্রিয়াশীল, ত্বরণ এইভাবে, আর উলম্ব ক্রিয়াটা হচ্ছে আনুভূমিক ত্বরণ এইদিকে, উলম্ব ত্বরণ হচ্ছে নিচের দিকে। যদি উলম্ব ত্বরণ নিচের দিকে হয় তার মানে cos 0 ডিগ্রির মান কত? 1। আর এটা কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে, তার মানে এটার মান 0। তো গত ক্লাসে আমরা মাইনাস জি পেয়েছিলাম ত্বরণ, কিন্তু আজকে কিন্তু মাইনাস জি হবে না। আজকে ত্বরণ মাইনাস জি হবে না, আজকে হবে প্লাস। ভেরি গুড, যারা যারা উত্তর দিতে পেরেছো সবাইকে ধন্যবাদ। তো যারা যারা অলরেডি, হ্যাঁ ফারজানা মিষ্টি ধন্যবাদ, তারপর তানজিলা স্যার এই পেজে দেওয়া আছে, ধন্যবাদ। সো দেখো ক্লাসটা আমরা আজকে আমরা তার মানে আমরা কিন্তু এগুলো পেয়েছি। এখন আমরা কি বের করব? এখন আমরা বের করব হচ্ছে এইখানে একটা বিষয় চিন্তা করো, কোন একটা সময় কিন্তু এখানে আসবে বস্তুটা। যদি এখানে আসে তার মানে কি একটা এদিকে যাবে, তার এদিকে আসছে v t সময় পরে। আমরা কিন্তু এটা t = 0 সময় যে এগুলো বের করেছি, কখন বের করেছি? t যখন 0 ছিল, t এর মান যখন 0 ছিল তখন। আরেকটা বিষয় চিন্তা করো, এখন কিন্তু t সময় পর, t = t মানে হচ্ছে যে কোনো টাইম t এর মান হচ্ছে t not equal to 0, t not equal to 0। দেখো এই বিন্দুতে আসছে, এখন আমি p বিন্দুতে বের করব। এখন ধরো p বিন্দুতে আসছে, তো বস্তুর বলটা যখন p বিন্দুতে আসছে, এখন p বিন্দুতে বস্তুটার বেগ বের করব। p বিন্দুতে বেগ কত হবে? p বিন্দুতে উলম্ব সরণ কত ঘটবে, এই p বিন্দুতে আনুভূমিক সরণ কত ঘটবে, আনুভূমিক বেগের মান কত, আমরা সেইগুলো প্রত্যেকটা বের করব। ঠিক আছে, তো একটু ভালো করে লক্ষ্য করো, এই বিন্দুতে যখন আসবে তখন উলম্ব বরাবর হচ্ছে এই বেগ, উলম্ব বরাবর হচ্ছে vy টা চলে আসবে নিচে আর vx টা চলে যাবে এই, তাহলে vy এদিকে হচ্ছে vx। এখন একটা চিন্তা করো, তারা মধ্যবর্তী কোণ কত? এখান থেকে তুমি যদি ধরো এই বেগটা কত ডিগ্রি কোণে, এটা কিন্তু এইভাবে আছে। তাহলে এখন এই বেগ v, লব্ধি বেগটা কিন্তু v কিন্তু স্পর্শক বরাবর ক্রিয়াশীল। এই বেগ কিভাবে আছে? স্পর্শক বরাবর। তাহলে স্পর্শক বরাবর যদি থাকে, এখন থিটা কোণ এখানে চলে আসছে, এখানে থিটা কোণে ক্রিয়াশীল। যদি এখানে থিটা কোণে ক্রিয়াশীল হয়, এখানে যদি আমি ধরি থিটা কোণে ক্রিয়াশীল, তাহলে আমি লক্ষ্য করো থিটা কোণটা আমরা কিভাবে ধরতে পারি। সো এখন আমরা যদি বের করি, একটু লক্ষ্য করে দেখো যে শেষ বেগ কত পাচ্ছ, vx = এখন vx সমান কি জানি, আনুভূমিক বরাবর বেগ কত হবে? আনুভূমিক বরাবর বেগের উপাংশ আমরা জানি হচ্ছে কত বড় কি কত হবে, আমরা জানি মূল সূত্রটা চিন্তা করো, আমরা জানি v = u + at জানি, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। তার মানে কি হবে, এখন আনুভূমিক বরাবর মানে কি, u তো আদি বেগ, তার মানে vx নট আদি বেগের উপাংশ প্লাস হচ্ছে axt। এখন মনে আছে আমি কিন্তু আগেই বলেছি আনুভূমিক বরাবর কোনো ত্বরণ থাকবে না, যেহেতু আনুভূমিক থাকবে না ত্বরণ,
উলম্ব থাকবে না বেগ, এখানে কিন্তু বেগ নেই। আচ্ছা, এর মানে আমি কিন্তু vx নটই পাচ্ছি। আর vx নট মানে কি v নট, কারণ এখানে পেয়ে গেছি আমরা vx নট মানে কি v নট। তার মানে t সময় পরে তুমি পাচ্ছ vx নট, আর এখানে যেটা v নট একই কথা। t সময় পরেও যদি বের করো, কেন? কারণ ত্বরণ কত? শূন্য। ত্বরণের মান কত জানি আমরা? শূন্য। আমরা জানি আনুভূমিক বরাবর কোনো ত্বরণ থাকে না। আবারও বলে দিচ্ছি, আনুভূমিক বরাবর কি? আনুভূমিক বরাবর আনুভূমিক ত্বরণ ax = 0, ax = 0। আর উলম্ব ত্বরণ ay হচ্ছে g, এটা লিখে দিলাম। উলম্ব ত্বরণ হচ্ছে g। এখন আমরা এটা পেয়ে গেছি। এখন আমাকে দেখো যে আমরা এখন আনুভূমিক বরাবর সরণ কত পাচ্ছি। তাহলে আনুভূমিক সরণ কোনটা হয়েছে লক্ষ্য করো, এখানে ছিল বস্তুটা কোথায় গেছে লক্ষ্য করো তো, এখানে আসছে। তো আমি যদি এইভাবে ধরি, এখান থেকে যদি আমি এইভাবে ধরি যে এখান থেকে বস্তুটা কোথায় আসছে, এই পর্যন্ত সরণ ঘটলো x মিটার। এইখান থেকে এখানে সরণ, বস্তুটা এখানে ছিল এখানে চলে আসছে, তার মানে এতটুকু হচ্ছে আমার সরণ, এইটুকু হচ্ছে আমার সরণ। তাহলে আমার এইটুকু যদি সরণ হয়, এইটুকু যদি এইখান থেকে ছিল এখানে, তার মানে বস্তুটা এখানে চলে আসছে। তাহলে এই থেকে এই পর্যন্ত বা এই থেকে এই পর্যন্ত, অথবা কি এটা সমান্তরালে তুমি যদি অঙ্কন করো, এটা সমান্তরাল, তার মানে এই থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই, অর্থাৎ ও থেকে ডি ধরে নিচ্ছি ওডি সমান কি x, ওডি সমান কি x। এই x মিটার সরণ ঘটেছে t সময় পরে। তাহলে x সমান আমরা জানি কি, যেহেতু সমবেগে চলে, যেহেতু বস্তুটা সমবেগে চলে, তার মানে x সমান কি লিখবো আমরা? x সমান হচ্ছে vt। x সমান কত? vt হবে। x সমান vt। সো আমি কিন্তু vt মানে কি v নট t। তাহলে এই হচ্ছে আমি কতটুকু সরণ ঘটবে সেটাও পেয়ে গেলাম। কত সরণ পেয়েছি আমরা? সরণ পেয়েছি t সময় পর সরণ হবে v নট t। সরণ হবে কত? v নট t। একটা বিষয় চিন্তা করো, আমরা আগে যা করে আসছি সেটা কিন্তু এক না, আগেরটা আর এখনটা এক না, কিন্তু অবশ্যই এখানে একটু ভেরিয়েশন আছে, সূত্রগুলির মধ্যে একটু ভেরিয়েশন আছে, চিন্তা করে দেখো। কিন্তু আগের মেথডেই কিন্তু ব্যবহার করছি আমরা। গত ক্লাস যেভাবে করিয়েছিলাম, যেভাবে বের করেছিলাম, একদম সেম লেভেলে বের করছি। তো এইখানে যদি হয়, এখন আমরা বের করবো হচ্ছে, এখন চিন্তা করো বস্তুটা কতটুকু নিচে নেমে আসছে, এটুকু কিন্তু সরণ ঘটলো। উলম্ব সরণ কতটুকু ঘটলো এবারও, কারণ এখানে চলে আসছে। তো এইখানে মানে কি এইটুকু না, এইটুকু মানেই হচ্ছে আমার এইটুকু মানেই হচ্ছে কি এইটুকু, অর্থাৎ বস্তুটা যেহেতু এখানে চলে আসছে, এইখানে চলে আসে মানে কি এখানে চলে আসছে, অর্থাৎ y পরিমাণ সরণ ঘটলো। কতটুকু সরণ ঘটলো? এই যে এইখান থেকে এইখানে এটা হচ্ছে y, এইখান থেকে এইখানে হচ্ছে কি y, এই বিন্দু থেকে এই বিন্দুতে এটা হচ্ছে y। আমি এইখান থেকে না ধরে এখানেও ধরতে পারি সমান্তরাল রশ্মি হিসেবে বা সমান্তরাল বাহু হিসেবে, এটা কি y। তাহলে আনুভূমিক যে সরণ ঘটবে আমরা কি জানি? তোমরা অনেকেই জানো যে y = ut + half at স্কয়ার। এই সূত্র কে কে না জানো? সবাই জানো, ক্লাস 10 এ পড়ে আসছো a t স্কয়ার। তো যেহেতু আনুভূমিক বরাবর, তার মানে কি বসাবে? u মানে কি আদি বেগের উপাংশ, আমরা জানি আদি আনুভূমিক বেগের উপাংশ vy নট t প্লাস কি জানি হাফ g t স্কয়ার, তাই না? আমরা কিন্তু এটা জানি। আমরা কি পেয়েছিলাম? আদি বেগের উলম্ব উপাংশ কত? 0। আদি বেগের উলম্ব উপাংশ হচ্ছে 0। যদি আদি বেগের আনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ 0, তার মানে এটা আন্ডা হয়ে যাবে, 0 হয়ে যাচ্ছে, প্লাস এটা কি পাচ্ছি আমরা? হাফ g t স্কয়ার। আমরা কিন্তু টি সময় পরে কতটুকু সরণ ঘটলো, টি সময় পর আমরা এখন যা যা বের করছি সবে যে টি সময় পর। এই বিন্দুটা কখন? যখন টি সময় পরে তুমি কনসিডার করবে। তাই আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও তোমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। ইফাত প্লিজ তাড়াতাড়ি। সো অলরেডি তোমরা 83 জন আছো ক্লাসে, ধন্যবাদ। তো আমরা সমান্তরাল নিক্ষেপ করব বস্তুটাকে, যেহেতু ভূমির সমান্তরাল নিক্ষেপ করেছি, তার মানে আদি নিক্ষেপণ কোণ, আমার নিক্ষেপণ কোণের মান 0, থিটা = কত? 0 ডিগ্রিতে, ঠিক আছে। আর নিক্ষেপণ বিন্দু এখানে আমার হচ্ছে এ বিন্দুটা, নিক্ষেপণ বিন্দু হচ্ছে এখানে আমার এ। আচ্ছা, তো আমরা এখান থেকে প্রথমে উলম্ব সরণ, একটা হচ্ছে উলম্ব সরণ আছে, আর একটা হচ্ছে আনুভূমিক সরণ। যেহেতু 0 ডিগ্রি কোণে নিক্ষেপ করেছি, আমরা জানি হচ্ছে উলম্ব মানে হচ্ছে sin থিটা। তো sin থিটা যখন হয় তখন কিন্তু আমরা জানি, আবার যখন উলম্ব বরাবর sin 0 ডিগ্রির মান 0, sin 0 ডিগ্রির মান 0 হওয়ার কারণে vy নট এর মান 0 হয়ে যায়। তারপর যে v cos থিটা মানে কি 0 ডিগ্রি, থিটার মান 0 ডিগ্রি, তো v cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, এজন্য টোটালটা আসে v নট। আচ্ছা, এটা হচ্ছে তোমার t = 0 সময়ের জন্য, অর্থাৎ এইখানে যখন ছিল। তারপর যখন টি সময় পর অতিক্রান্ত হলো, টি সময় পর তো আর সে বসে না এখানে, টি সময় পর সেটা এখানে চলে আসলো। যদি সে টি সময় পর এখানে চলে আসে, তাহলে আমরা যেটা পাচ্ছি, দেখা যাচ্ছে উলম্ব সরণ হচ্ছে y আর আনুভূমিক সরণ হচ্ছে x। উলম্ব সরণ হচ্ছে এখান থেকে কতটুকু নিচে পড়ে গেল,
এখান থেকে কতটুকু নিচে নামলো সেটা হচ্ছে y, আর এইখান থেকে কতটুকু ওইদিকে x অক্ষ বরাবর যতটুকু সরে গেছে এটা হচ্ছে আমার আনুভূমিক সরণ। ঠিক আছে, তো x অক্ষের হচ্ছে আনুভূমিক সরণ আর উল্লম্ব বরাবর y অক্ষ বরাবর ঘটলো উল্লম্ব সরণ। আচ্ছা, আরেকটা বিষয় বলে দিচ্ছি, আনুভূমিক বরাবর ত্বরণ 0, উল্লম্ব বরাবর হচ্ছে ত্বরণ, ত্বরণের মান হচ্ছে g। তো আমরা যেটা তোমরা নেক্সট টাইম একটু দেখে নিবা, তাও ক্লাস টাইম একটু। আর এটা যেটা আসছে এখানে দেখতে পাচ্ছি আদিবেগের মান 0, এজন্য এটা 0 হয়ে গেছে, হাফ gt স্কয়ার মূল সূত্র, এই সূত্র অনুসারে ব্যবহার করে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ক্লাসের প্রায় অধিকাংশ সময় আমরা ক্লাসের অনেকটা অংশ শেষ করে ফেলছি, এখন আর মাত্র কয়েকটা টপিক বাকি আছে। তো আমরা কিন্তু যে y পেয়েছি, y সমান কত পেয়েছি, হাফ gt স্কয়ার, হাফ gt স্কয়ার পেয়েছি। তো এখন আমরা কি বের করতে পারি, এখন বের করতে পারি আমরা, এখন তোমাকে যদি বলা হয় যে এই বিন্দুতে বেগ কত, এই বেগের মান, এই বেগের মান কত, t সময় পরে v বেগের মান কত, তো t সময় পর v বেগ, শেষ বেগ, t সময় পর শেষ বেগ হবে, শেষ বেগ বলতে লব্ধি বেগকে বোঝায়। শেষ বেগ বলতে কি লব্ধি বেগ, কারণ এই বেগটাই দুটো অংশ, একটা হচ্ছে x অক্ষ বরাবর আর একটা হচ্ছে y অক্ষ বরাবর। তো শেষ বেগ সমান হবে ভেক্টরের নিয়মে এটা আসলে তোমার, এটা হচ্ছে vx স্কয়ার প্লাস হচ্ছে vy স্কয়ার, এটা হচ্ছে vx স্কয়ার প্লাস vy স্কয়ার। তোমরা হয়তো সামুদ্রিক সূত্র যারা করেছো, সামুদ্রিক সূত্র, আচ্ছা সেই অনুযায়ী বের করা যায় এটাকে। তো এটা হচ্ছে আমার শেষ বেগ, তোমরা সব সময় এটা বের করে নিবা, ঠিক আছে। t সময় পর তুমি উল্লম্ব উপাংশ বের করো, t সময় পর আনুভূমিক উপাংশ বের করো, তারপরে তুমি এটার বর্গ, এটার যে বর্গের যে বর্গমূলটা, প্রতিটা বেগের বর্গের বর্গমূলটাই হচ্ছে শেষ বেগ। সো তুমি এখানে যখনই তোমাকে t সময় পর বেগ বের করতে পারবে তখন তুমি কি করবা, তুমি উল্লম্ব উপাংশের বেগ বের করে নেবা, আনুভূমিক উপাংশের বেগ বের করে নিবা, এবং সেই বেগের মান এখানে বসিয়ে দিলেই তুমি শেষ বেগটা, লব্ধি বেগটা পেয়ে যাবা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের লব্ধি বেগের মান, লব্ধি বেগ এটা আমাদের, t সময় পর লব্ধি বেগ, t সময় পর শেষ বেগ বা লব্ধি বেগ, t সময় পর শেষ বেগ বা লব্ধি বেগ। আচ্ছা, তো আমাদের যে এখন বাকি অংশটা আছে সেটা হচ্ছে আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা। এখন আনুভূমিক পাল্লাটা বের করার আগে আমাদের একটু বিষয় চিন্তা করতে হবে, আনুভূমিক পাল্লা কখন হয়। আনুভূমিক পাল্লাটা তখনই হয় যখন একদম এইখান থেকে বস্তুটা এখানে পড়ে যাবে এসে। তো এইখান থেকে বস্তুটা যদি এখানে পড়ে যায় তাহলে একটু চিন্তা করে দেখো কত সরণ ঘটছে। আমার এখানে পর্যায়কাল বের করতে হবে, যে পর্যায়কাল কত বা পর্যায়কাল বা বিচরণ কাল কত। আমরা জানি হচ্ছে এখানে যে বস্তু যখন এখান থেকে এখানে পড়ে যাবে সে কিন্তু এখানে শেষ বেগ হয়ে যাবে কি 0, এখানে শেষ বেগ হয়ে যাবে কি 0। শেষ বেগ যদি 0 হয়ে যায়, ঠিক আছে, শেষ বেগ যদি 0 হয়ে যায় তার মানে আমি কি পাচ্ছি, আমরা কিন্তু জানি শেষ বেগের সূত্র একটা কি জানি, v আমরা জানি u প্লাস at, u প্লাস at। কেন, ঠিক আছে, উল্লম্ব বরাবর এখান থেকে এটা পাচ্ছি। তো এটা যদি আমরা পাই উল্লম্ব বরাবর, কারণ এটা তো শেষ পর্যন্ত এখানে এসে উল্লম্ব, তাহলে v হচ্ছে শেষ বেগ হচ্ছে 0 হয়ে যাচ্ছে, এইখান থেকে আমরা বের করতে পারি। আচ্ছা, এর আগে আমরা একটু তোমাদের বলে নেই যে আমরা এখানে কি পেয়েছি, একটু লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আমরা x এর কি পেয়েছি, t। দেখো আমরা কিন্তু t সমান কি পেয়েছি এখানে, এই যে একটু এই সমীকরণ থেকে t সময় কি পাচ্ছি, যে t সময় আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে x বাই v নট, x বাই v নট। তুমি যদি x বাই v নট পাও তাহলে এই সমীকরণে এখন বসাও, তো এই সমীকরণে আমরা এই সমীকরণটা একটা প্রমাণ করব, এটা ধরো 2 নং সমীকরণ। তো আমি এখান থেকে y সমান কি পাচ্ছি, হাফ g t স্কয়ার, এখান থেকে আমি যেটা লিখতে পারি হাফ g, t এর মান কত পেয়েছি, t হচ্ছে x নট, x বাই v নট স্কয়ার, এর মানে হচ্ছে হাফ g, হাফ অফ g x স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে v নট স্কয়ার। তাহলে লক্ষ্য করো এখানে পাচ্ছি হাফ অফ g x স্কয়ার ডিভাইডেড বাই v নট। এখন আমি ধরেই নিচ্ছি যে এখানে যে আমার হাফ g বাই, এখানে আমি লিখতে পারি g ডিভাইডেড বাই হচ্ছে 2v নট, 2v নট স্কয়ার সমান হচ্ছে, লিখতে পারি হচ্ছে 4a। লক্ষ্য করে দেখো 4a, আমি এটা লিখেছি কি g বাই 2, দেখো এই যে 2v নট স্কয়ার, g ডিভাইডেড বাই 2v নট স্কয়ার, এটা সমান কি ধরে নিয়েছি, 4a ধরেছি আমি, ধরি g বাই 4v নট স্কয়ার হচ্ছে 4a। এর মানে তুমি কিন্তু এখানে যেটা পাচ্ছ সেটা হচ্ছে, লক্ষ্য করে দেখো 4a x স্কয়ার, 4a x স্কয়ার। তার মানে তুমি এটা পেয়েছি, যে এটা দ্বারা বোঝাচ্ছে কি, এটা দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে এর যে গতি, এই যে গতিটা এটা হচ্ছে প্যারাবোলা, এই গতিটা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্তাকার। এই গতিটা কি প্যারাবোলা বা
আচ্ছা এটাকে আমরা একটু অন্যভাবে x অক্ষের সাপেক্ষে যদি প্রকাশ করি, এটা y অক্ষের সাপেক্ষে প্রকাশ করেছি। x অক্ষে যেহেতু আমরা আনুভূমিক বরাবর যাচ্ছে, যেহেতু এটা আনুভূমিক বরাবর যাচ্ছে, তার মানে এটা আনুভূমিক বরাবর আমি প্রকাশ করব। দেখো আনুভূমিকভাবে প্রকাশ করছি, একটু বিষয়টা আমি বলে দিই। যেহেতু এটা আনুভূমিক বরাবর নিক্ষেপ করেছে, এজন্য আমি এটাকে আনুভূমিক বরাবর প্রকাশ করব। তা আনুভূমিক বরাবর এখান থেকে যদি পাও, তাহলে এখানে কি পাচ্ছ লক্ষ্য করতে, y সমান তুমি পাচ্ছ এখান থেকে আমরা আর গুণ করি। দেখো 2v0 স্কয়ার, এই যে এটা আমি সরাসরি লিখছি এখন, এই যে ওই অংশটা, অর্থাৎ হাফ অফ gx স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2v0 স্কয়ার। তো এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে 2v0 স্কয়ার y ইজ ইকুয়াল টু gx স্কয়ার, gx স্কয়ার। তো এখানে x স্কয়ার সমান কি পাচ্ছ, তো x স্কয়ার সমান তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে 2v0 স্কয়ার y ডিভাইডেড বাই হচ্ছে g, এই যে এটা x স্কয়ার সমান পাচ্ছ কি তুমি v0 স্কয়ার ডিভাইডেড বাই g। এখন এখান থেকে যেটা করব আমরা সেটা হচ্ছে একটু উল্টিয়ে দিচ্ছি, আমরা আগেরটাই ধরছি কিন্তু এটা উল্টিয়ে ধরছি। তাহলে আমরা যেটা ধরছি সেটা হচ্ছে 2v0 স্কয়ার বাই g সমান 4a। লক্ষ্য করো বসিয়েছি কত, 4a। তুমি যদি এটার পরিমাণ 4a বসাও, তার মানে কি পাচ্ছ তুমি, যে v0 স্কয়ার 2v0 স্কয়ার বাই g, 2v0 স্কয়ার বাই g সমান কত, 4a। এর মানে পাচ্ছি আমি 4ay। তো দেখো x স্কয়ার সমান 4ay। তোমরা একটু সরল রেখা, তোমাদের যে অধ্যায়টা আছে সরল রেখার অধ্যায়টা তুমি দেখবা যে এই ধরনের দেয়া আছে, অথবা কৌণিক। তো এটা হচ্ছে আমার প্যারাবোলা, এটা হচ্ছে প্যারাবোলার সমীকরণ। x = 4ay হচ্ছে এটা x অক্ষের সাপেক্ষে, আমি y অক্ষের সাপেক্ষে প্রকাশ করছি আমি। তাহলে x স্কয়ার সমান 4ay হচ্ছে প্যারাবোলা, ঠিক আছে। এর মানে বলতে পারি আনুভূমিক প্রাচের গতি হচ্ছে পরাবৃত্তাকার। কি বলা যায়, এই সমীকরণ থেকে বলা যায় আনুভূমিক বরাবর প্রাচের গতিটা কেমন হবে, আনুভূমিক বরাবর প্রাচের গতিটা হবে প্যারাবোলা অথবা পরাবৃত্ত। আমরা গত ক্লাসে পড়িয়ে আসছি যে প্রাচের গতি হচ্ছে অধিবৃত্তাকার বা হাইপারবোলা, অধিবৃত্তাকার বা হাইপারবোলা, কিন্তু আনুভূমিক বরাবর প্রাচটা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্ত। আচ্ছা, সো এটুকু পেয়ে গেছি আমরা এই সমীকরণটা আসলে দেখালাম যে সমীকরণটা কি। তো সমীকরণটা যদি তোমরা এটা পেয়ে থাকো, এখন আমাদের যে টপিকসটা বাকি আছে তোমরা এটুকু বুঝছো কিনা একটু দ্রুত কমেন্টে জানাও। আরেকটা বিষয় আমাকে একটু দ্রুত জানাও, এইখানে শেষ বেগের মান কত, বি বিন্দুতে শেষ বেগের মান কত, দ্রুত আমাকে জানাও। বি বিন্দুতে শেষ বেগের মান কত, দ্রুত, বি বিন্দুতে শেষ বেগের মান কত, একটু দ্রুত জানাও আমাকে। বি বিন্দুতে শেষ বেগের মান কত, দ্রুত একটু আমাকে জানাও। আচ্ছা, তার আগে আমি অন্য কাজগুলো করে ফেলি। এখন আমরা তোমাকে যদি বলা হয় আনুভূমিক সরণ কত, আনুভূমিক পাল্লাটা বের করে ফেলি। তোমরা এর আগে আমাকে উত্তরটা দাও, আমি কমেন্টগুলো পড়বো পরে। আনুভূমিক পাল্লাকে আমরা প্রকাশ করা হচ্ছে r দ্বারা। তো আনুভূমিক পাল্লা হচ্ছে r। এখন r মানে কি, যেহেতু সমবেগে চলে, আনুভূমিক পাল্লা বলতে বোঝায় যে বস্তুটা সর্বোচ্চ কত দূরত্ব অতিক্রম করলো, আনুভূমিক বরাবর বস্তুটা সর্বোচ্চ কত দূরত্ব অতিক্রম করলো। তো বস্তুটা সর্বোচ্চ যত দূরে, হ্যাঁ শেষ বেগ শূন্য, যারা লিখেছো অনেকেই লিখেছো এখানে সুরবিশ, ইসরা, তারপর হচ্ছে ইয়ামিন, জান্নাতুল নাইম, ঈশা, শুভ্র, উরুচিটি, জান্নাতুল নাইম, যারা জিরো লিখেছে ধন্যবাদ। তো আমরা জানি হচ্ছে যে এখানে হচ্ছে তোমার যেহেতু আনুভূমিক বরাবর কি থাকে, আনুভূমিক বরাবর সর্বোচ্চ দূরত্বই হচ্ছে আনুভূমিক পাল্লা। তা আনুভূমিক বরাবর সর্বোচ্চ দূরত্ব যদি আনুভূমিক পাল্লা হয়, তার মানে ও থেকে বি হচ্ছে আনুভূমিক পাল্লা। তাহলে ও থেকে বি হচ্ছে কেন, কারণ এখান থেকে নিক্ষিপ্ত করার পর এখানে এসে পতিত হয়। তো এই বরাবর যে সরলরেখা বড়, এই বরাবর রেখা টানলে এখানে আদি বিন্দু, আর এটা হচ্ছে আমাদের শেষ বিন্দু। আদি বিন্দু আর শেষ বিন্দু সরলরেখিক দূরত্বটাই হবে এখানে আনুভূমিক সরণ। তো কি হবে তোমার vx নট কি হবে t। এখন এই টিটা বলতে কি বোঝায়, এই টি কিন্তু তোমার এই টি না, এই টি হচ্ছে কি টি, এই টিটা হচ্ছে তোমার যে এইখান থেকে এখানে আসতে কত সময় লাগছে সেই টি, ঠিক আছে। তো আমার কিন্তু এই টিটাও দরকার, আমাকে এই টি এর মানটা বের করা দরকার। এখন বলো যে আমাকে যদি এই দূরত্ব অতিক্রম করতে হয়, এই নেমে আসতে, এত উচ্চতা থেকে নেমে আসতে গেলে শেষ বেগের পরিমাণ শূন্য হয়ে যাবে, শেষ বেগের পরিমাণ শূন্য হয়ে যাবে। টি এর মান কত আসছে, তাহলে আমরা এখান থেকে যেটা জানি সর্বোচ্চ উচ্চতা, লক্ষ্য করে দেখো এই থেকে এই পর্যন্ত পড়ে এখান থেকে এখানে আসা মানে কি একদম টোটাল ডিসটেন্স অতিক্রম করা, টোটাল ডিসটেন্স একদম উল্লম্ব বরাবর সবটুকু নিচে নেমে গেছে, তার মানে এটাই হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা। তাহলে এইচ সমান আমরা কি পাচ্ছি, আমরা কিন্তু এইচ সমান জানি ইউটি প্লাস হাফ এইটি প্লাস, আমরা শেষ বেগের সূত্র যদি ব্যবহার করি, আচ্ছা এইটাও বসাতে পারি। এইচ সমান আমরা জানি ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার।
এখন এটুকুর মান যেহেতু শূন্য, এটুকুর মান যেহেতু আমরা শূন্য জানি, এটুকু কি জানি আমরা শূন্য, এর মানে এখান থেকে যে সময়টা পাবে সর্বোচ্চ উচ্চতার জন্য, অর্থাৎ এখান থেকে এখানে নেমে আসছো সময় কি পাচ্ছ তুমি টি, যে সময় যদি তুমি টি পাও, আদি বেগের মান আমরা জানি শূন্য, এর মানে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে টি সমান কত পাচ্ছ একটু দেখে নাও। তো টি সময় পরে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে h ডিভাইডেড বাই, এখান থেকে যেটা পাচ্ছি h ডিভাইডেড বাই কি পাচ্ছি, এখানে আমার জি চলে আসবে হচ্ছে নিচে, অর্থাৎ 2h বাই জি, 2h বাই জি পাচ্ছ, ঠিক আছে। এইটাই ভাবে, এর মানে এখানে তুমি যে টি এর মানটা কি বসাতে পারো, 2h বাই জি বসিয়ে দাও, 2h বাই জি বসিয়ে দাও, দেখো করো 2h বাই জি, তাহলে কিন্তু এখন ভি নোটে এটা কত আছে, এটা তো ভি নোট আমরা জানি, এটা হচ্ছে আমরা ভি নোট জানি। তো আমি কিন্তু এইভাবেও এই মানটা কিন্তু প্রকাশ করতে পারি, আনুভূমিক পাল্লাটা সর্বোচ্চ পাল্লা যে সর্বোচ্চ উচ্চতা এটা আমি প্রকাশ করতে পারি। এখন সর্বোচ্চ উচ্চতা তুমি যে সমীকরণটা যে এখানে কি জানি, এই যে এটা এখানে জানো তুমি সর্বোচ্চ উচ্চতা, এইটা বসায় দিলেও তুমি আরেকটি কোশ্চেন পেয়ে যাবা। সো তো আমাদের কিন্তু এইভাবে আমরা সর্বোচ্চ পাল্লাটা বের করতে পারি। আর আমাদের সর্বোচ্চ যে সময়টা যে এইখান থেকে এখানে পতিত হতে কত সময় লাগবে সেটা কিন্তু এইভাবে আমরা বের করতে পারি। অথবা এটা বের করার জন্য আরেকটা অপশন আছে, যে তুমি এইখানে যাচ্ছ, তো এখানে যাওয়ার পর আমরা তো জানি শেষ বেগ এখানে শূন্য হয়ে যাচ্ছে, তো শেষ বেগ যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা কি জানি, শেষ বেগ শূন্য হয়ে গেলে আমরা জানি ভি স্কয়ার সমান জানি ইউ স্কয়ার প্লাস 2gh, এই একটা শূন্য জানি। তো এইখান থেকে যদি এইখানে যাই, এইখান থেকে যদি আমরা এইখানে যাই শেষ বেগ, তো আমরা জানি আনুভূমিক বরাবর যদি শেষ বেগ হয় তাহলে আমরা এটা হচ্ছে vx মানে হচ্ছে v নট স্কয়ার, শেষ বেগ হচ্ছে কত, কিন্তু এখানে তো থেমে যাবে, যদি থেমে যায় তাহলে শূন্য ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ইউ স্কয়ারের মানও শূন্য হবে, প্লাস এখানে পাচ্ছি 2gh, এখন এখানে তো টোটালটা 0 হয়ে যাচ্ছে, তাহলে আমার এখানে এই সূত্রটা খাটবে না, এই সূত্র আমি বসাতে পারছি না। তাহলে আমি কেন বসাতে পারছি না, আরেকটা সূত্র কি জানি আমরা, তোমরা আরেকটা সূত্র জানো হচ্ছে, আচ্ছা আমরা কিন্তু এখানে টি বের করতে চাচ্ছি, তো টি যদি বের করতে চাই যে এইখান থেকে আমার এইখানে আসবে, ও আমি তো টি বের করেছি, আমি দিই টি সমান 2h বাই জি, তো এটা হচ্ছে আমার কি, এটা তোমার বিচরণকাল, এটা হচ্ছে বিচরণকাল, আণবিক পাল্লা হচ্ছে 2h বাই জি, আণবিক পাল্লা হচ্ছে ভি নট 2h বাই জি, তো ভি নট তো আমরা জানি এটা ভি নট কস থিটা, অথবা ভি নট কস থিটা, ভি নট কস থিটা 2h বাই জি, এটাও জানি আমরা। আচ্ছা তারপরে তো তুমি টি এর মানও জানো, তো আর কিন্তু এখানে আর কোনো আমাদের আর কোনো কিছু এখানে নাই যেটা বের করতে হবে, আমাদের আর কোনো কিছু নাই। এখানে উত্থানকাল, যে উত্থানকালটা কি আসলে, এখানে এখানে বিচরণকাল, এই হচ্ছে উত্থানকাল, তুমি এখানে উত্থানকাল বলার দরকার নাই। কেন উত্থানকাল বলার দরকার নাই, দেখো কারণ বস্তুটা পড়বে এসে, উত্থানকাল বলতে এখানে কিছু নাই, বস্তুটা এখান থেকে সরাসরি নিক্ষিপ্ত বস্তুটা পড়ে যাবে, তার মানে পতনকাল আছে, তো এই বস্তুর পতনকাল যা বিচরণকাল তা, তো পতনকাল যা পাচ্ছ বিচরণকাল কিন্তু তাই পাচ্ছ, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমাদের যে প্রাসের ক্ষেত্রে, আনুভূমিক প্রাসের ক্ষেত্রে যে মানগুলি পাচ্ছ সেই মানগুলি। সো আশা করি তোমাদের এই আনুভূমিক প্রাসের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকার কথা না। এখন তোমাদেরকে এর উপর ম্যাথ করবে কিনা, যদি ম্যাথ করো তাহলে একটা ম্যাথ एग्जांपल দেব, আমাকে দ্রুত কমেন্টে জানাও তোমরা কি এটা বুঝতে পারছো কিনা, আর ম্যাথ দেব কিনা তোমাদের। সবাই একটু দ্রুত আমাকে জানাও। জি স্যার দেন। আচ্ছা আমি দেখতে পাচ্ছি হচ্ছে নুসরাত লাবণ্য, আমি দেখতে পাচ্ছি হচ্ছে তারপরে আছে হচ্ছে আরিয়ান, শাওন জয়েন করেছে, নিমপাতা দেন স্যার, বৃষ্টি, তারপর হচ্ছে জানাতুল নাইম, তারপর হচ্ছে তানজিলা, শাওন, নিমপাতা, তারপর হচ্ছে আলী আজকে প্রথম মনে হয় জয়েন করেছে, রুথি আছো, তারপর হচ্ছে ইয়াপ, তুমি তো এলিয়ান, তোমাকে তো আর নাম ধরে রাখতে পারি না, তুমি এলিয়ান, ইয়াপ এলিয়ান তুমি, নিমপাতা, তারপর হচ্ছে আচ্ছা ম্যাথ দেন, আমি ম্যাথ দিচ্ছি তোমাদের একটা, দেখে তোমরা কে কি করতে পারো। তো ফারহুদুল, আচ্ছা তারপর হচ্ছে ফাহাদ জয়েন করেছে, ধন্যবাদ। তো আমরা একটা ম্যাথ দিচ্ছি তোমাদের, দেখি তোমরা কে কি করতে পারো। আমরা একটু ম্যাথ দিচ্ছি, সহজ তোমাদের একটা ম্যাথ করাবো আমি তোমাদের। এই ধরো হচ্ছে একটা, তো আমরা এখান থেকে কি করেছি, একটা বস্তুকে এরকম ভাবে নিক্ষেপ করেছি, এরকম ভাবে একটা বস্তুকে নিক্ষেপ করেছি, কত ডিগ্রি কোণে নিক্ষেপ করেছি, যে ভূমির সাথে ধরে নাও, এই যে ভূমির সাথে আমি যেটা করেছি সেটা হচ্ছে থিটা যেগুলো 60 ডিগ্রি কোণে, থিটা যেগুলো এই 60 ডিগ্রি কোণে একটা বস্তুকে আমি উপর দিকে নিক্ষেপ করেছি, এবং শেষ বেগ যেটা ভি নট, এই আধি বেগের মান হচ্ছে তোমার 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। তো এই বেগে আমি নিক্ষেপ করেছি, তো এই বেগে যদি নিক্ষেপ করা হয় তাহলে আমার প্রশ্নটা হচ্ছে
এখান থেকে তুমি প্লাস, এখান থেকে তুমি যেটা নির্ণয় করবে সেটা হচ্ছে যে প্লাস পাল্লা নির্ণয় করো। পাল্লা, আনুভূমিক পাল্লা কত, আনুভূমিক পাল্লা কত, দ্রুত তোমরা দেখি বের করে ফেলো। আনুভূমিক পাল্লা কত, আমি অনেকগুলো প্রশ্ন এটা দিয়ে করাতে পারবো। আনুভূমিক পাল্লা কত অথবা সীমা কত। তো তোমরা এটা বুঝে গেছো হয়তো এই প্রশ্নটা। আরেকটা হচ্ছে 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পর বস্তুটির বেগ কত, 2 সেকেন্ড পর প্লাসের বেগ কত হবে, প্লাসের বেগ নির্ণয় করো, প্লাসের বেগ নির্ণয় করো। খুব ইজি প্রশ্ন। তারপরে আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, আগে এটা করো, আমি আজকে এই দুইটা প্রশ্নের উত্তর দাও আগে। আনুভূমিক পাল্লা কত, আনুভূমিক পাল্লা কত। সো তোমরা অনেকেই জানো আনুভূমিক পাল্লা যে ফর্মুলাটা সেটা তোমরা সবাই জানো, তাই না? তো আমি দেখতে চাই আনসারটা, দ্রুত একটু করে ফেলো সবাই, দ্রুত একটু আনসার দাও আমাকে, দ্রুত আমাকে একটু আনসার দাও। তো একটু দ্রুত আমাকে একটু আনসার দাও যে তোমরা বুঝতে পারছো কিনা। তারপরে আমি দেখতে চাচ্ছি তোমাদের ভাই আর মান কত। আচ্ছা, ভি নটের মান হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, ভি নটের মান হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, ভি নটের মান হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। সো 30 মিটার পার সেকেন্ড। তো আমি বলে দিয়েছি তোমাদের ভি নটের মানটা, তাও লিখে দিচ্ছি। ভি নট হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে আমাদের থিটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, থিটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আর পাল্লা হচ্ছে কি, আর সমান কত। সো আমি নিজেও একটু করে দিচ্ছি, তোমাদের আনসারটা একটু মিলিয়ে নাও। আমরা কি জানি, আমরা ইকুয়েশনটা জানি হচ্ছে ভি নট স্কয়ার sin 2 থিটা, ভি নট স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই হচ্ছে জি। আমরা এই ফর্মুলাটা জানি। আমরা যদি এই ফর্মুলাটা জানি তাহলে আমরা এখান থেকে রেজাল্টটা কি পাবো। তো আমরা ভি নটের মান আমরা জানি হচ্ছে 30 মিটার স্কয়ার, অর্থাৎ কি 30 মিটার স্কয়ার ইনটু sin 60 ডিগ্রি। তো এখানে sin 60 ডিগ্রি মানে কি, আমরা যেহেতু এখানে জানি sin 60 ডিগ্রি কোণে, তাহলে একটু বিষয় চিন্তা করো, sin 120 ডিগ্রি। তো আমাকে একটু জানিয়ে দাও sin 120 ডিগ্রির মান কত, sin 120 ডিগ্রির মান কত, একটু দ্রুত আমাকে কমেন্টে জানিয়ে দাও। এর আগে দ্রুত ক্যালকুলেশন করো, মানগুলি বের করো, তোমরা দ্রুত মানগুলি বের করো। দেখি কার কার উত্তর সঠিক হয়েছে, একটু দেখতে চাই। তো আমরা অলরেডি মান পেয়ে গেছি, আমি দেখি তোমাদের আনসার কি আসছে। তোমরা কেউ উত্তর দিতে পারো না এখনো। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি হচ্ছে অলরেডি সুমাইয়া আক্তার, হ্যাঁ সুমাইয়া রাইট আনসার, জান্নাতুল নাইম সঠিক উত্তর, তারপর হচ্ছে আছো হ্যাঁ ফাহাদ সঠিক উত্তর, তারপর হচ্ছে আনুভূমিক পাল্লা, হ্যাঁ ধন্যবাদ, আনুভূমিক পাল্লা এটা। ইয়ামিন সঠিক উত্তর, বৃষ্টি সঠিক উত্তর, ইসরাত অনন্যা সঠিক উত্তর, তারপর হচ্ছে নাইম সঠিক উত্তর, ফাহাদ সঠিক উত্তর, তানজিলা, সুমি, তারপর হচ্ছে দোলা, তারপর হচ্ছে আবার নাইম, সৌরভ, সুরভি, নিমপাতা, সুমাইয়া আক্তার, তারপর হচ্ছে নিমপাতা, আবার তানজিলা 120 ডিগ্রি মানে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, তারপর হচ্ছে অরুচিটি, তারপর হচ্ছে হুমায়ুন ইসলাম, জান্নাতুল, তারপর হচ্ছে ফাহাদ, আবার এগেন বৃষ্টি, সৌরভি, দিশা আগে আনসার দিয়ে দেওয়া লাভ হলো না। ও আচ্ছা সরি দিশা, পড়তে পারিনি হয়তো, ধন্যবাদ। আচ্ছা পরের বার জহিরুল ইসলাম, ফাহাদ, তারপর হচ্ছে জান্নাতুল, ফেরদৌস, নিমপাতা স্যার। আচ্ছা সবাই ধন্যবাদ নিমপাতা, অনেক কষ্ট করতেছো তুমি, রহমান তাই না? সো এগেন আমাকে একটু বড় 2 সেকেন্ড পর প্লাসের বেগ কত হবে, একটু দ্রুত, খুবই আমি কিন্তু 2 সেকেন্ড পরে বলছি, তার মানে 2 সেকেন্ড পরে কি আর এটা এখানে থাকবে? বলটাকে যদি নিক্ষেপ করা হয় 2 সেকেন্ড পর, তো যে কোনো একটা টি সময় 2 সেকেন্ড পরে, তার মানে কি টি সময় পর তো সে এখানে আসতে পারে, এখানে যে কোনো জায়গায় যেতে পারে। তো 2 সেকেন্ড পর বেগ বের করো দ্রুত। দেখি এর আগে আমি নিজেও করে ফেলতেছি। এর মানে হচ্ছে আমরা আসে 100 এখানে যেটা পেয়েছি 86 ডিভাইডেড বাই হচ্ছে জি, তো এটা ক্যালকুলেশন করলে 79 পয়েন্ট সামথিং আসে, 79 পয়েন্ট সামথিং পাল্লা এত মিটার। তো আমরা 2 সেকেন্ড পর, তো 2 সেকেন্ড পর আমরা জানি এখানে যদি ধরি তাহলে এখানে যাবে হচ্ছে এদিকে একটা যাবে, তো 2 সেকেন্ড পর স্পর্শ বরাবর এই বেগ নির্ণয় করতে হবে। এই বেগটা কিসের জন্য? t = 2 সেকেন্ড, t = 2 সেকেন্ড, 2 সেকেন্ড পরে এই বেগ বের করবো আমরা, ঠিক আছে? তো এখানে কি আছে, vx আছে, এদিকে কি আছে, vy। একটা যদি 2 সেকেন্ড পর বলে তুমি চিত্রটা মনে মনে চিন্তা করে নাও তাহলে হয়ে যাচ্ছে। তো vx, তো তুমি জানো কি vx মানে কি? vx তুমি জানো v নট cos থিটা, v নট cos থিটা। আর তুমি কি জানো vy সমান কি জানো? v নট sin থিটা, v নট sin থিটা। কিন্তু এটা কি v নট sin থিটা? v নট sin থিটা মাইনাস g,
মাইনাস জি টি জানো তুমি, তাই না? তাহলে একটু বের করে ফেলো, আমাকে বলো উলম্ব বেগের উপাংশ কত, আনুভূমিক বেগের উপাংশ কত। তোমরা একটু দ্রুত কমেন্টে জানাও উলম্ব বেগের উপাংশ এবং আনুভূমিক বেগের উপাংশ কত। ডি ঈশা স্যার প্রথমে ডি ঈশা বলেছিল, আচ্ছা হয়তো শোনো নাই। তারপরে হচ্ছে নাবন্য 2 সেকেন্ড পর বেগ হচ্ছে এত মিটার, আদ্রিকা বৃষ্টি এত মিটার, ইসরাত অনন্যা। সবাই দেখি সঠিক উত্তর, সবাই খুব দ্রুত করে ফেলতেছো। হ্যাঁ ধন্যবাদ সবাইকে। ইসরাত অনন্যা, যারা যারা বের করতে পারো না এই যে বসিয়ে দাও এখানে, যারা যারা বের করতে পারো না এখানে বসিয়ে দাও। দেখো আমি বের করে দিচ্ছি। ভি নট মানে কত 30 আর সাইন কত ডিগ্রি 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 মাইনাস জি হচ্ছে 9.8 ইনটু সময় হচ্ছে 2 সেকেন্ড। সো এখানে ক্যালকুলেশন করো পেয়ে যাবে। আর ভিএক্স মানে কত ভি নট cos থিটা, ভি নট হচ্ছে 30 ইনটু cos 60 ডিগ্রি মান কত হাফ, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তার মানে পাচ্ছ 15 মিটার পার সেকেন্ড। তো এটা পাচ্ছ 15 মিটার পার সেকেন্ড, এখানে কত পাচ্ছ বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পরে এইখানে যে বেগ পাবে সে ভি সমান কত আমরা জানি, ভি সমান জানি হচ্ছে vx স্কয়ার প্লাস হচ্ছে vy স্কয়ার, বাস। তো এটা যদি ক্যালকুলেট মানগুলি বসায় দাও তাহলে কিন্তু এখানে মানটা পেয়ে যাচ্ছ। সো যারা যারা করতে পারো নাই একটু জানাও। সুরভি, ডি ঈশা, নাইম তোমরা করে ফেলছো। তো যারা যারা করতে পারো একটু মিলিয়ে দেখো। হ্যাঁ সুমাইয়া একটা সঠিক উত্তর। তারপর হচ্ছে এলিয়েন, আমি তোমাকে কি বলে ডাকবো, এলিয়েন ছাড়া তো ডাকার অপশন নাই। তানসির আলম, উরুচিটি, ধন্যবাদ সবাইকে যারা যারা উত্তর দিতে পারছো। তারপর হচ্ছে ইসরাত অনন্যা, তারপরে আছে তোমরা জানো তো। সো দেখো উত্তরটা এটা পাবে। সো এখন তোমাকে যদি বলো সর্বোচ্চ উচ্চতা কত, সবাই বের করে ফেলো। সর্বোচ্চ উচ্চতা কত, সর্বোচ্চ উচ্চতা কত, দ্রুত বের করে ফেলো। আব্দুল সালাম, আমি আব্দুল সালাম ক্লাস মিস করে, আব্দুল সালামকে আগের মতো পাওয়া যায় না। জানজিলা ধন্যবাদ। সর্বোচ্চ উচ্চতা কত, দ্রুত বের করে ফেলো। ফাহাদ ধন্যবাদ, নাইম ধন্যবাদ সবাইকে। সবাই একটু দ্রুত সর্বোচ্চ উচ্চতা কত বের করে ফেলো। সর্বোচ্চ উচ্চতা দ্রুত দ্রুত বের করে ফেলো। সর্বোচ্চ উচ্চতা কত দ্রুত দেখতে চাই, দ্রুত। সর্বোচ্চ উচ্চতা কত দ্রুত দেখতে চাই। সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা কত একটু দ্রুত বের করো। আমরা সর্বোচ্চ উচ্চতার সূত্র কি জানি, সর্বোচ্চ উচ্চতার সূত্রটা কি জানি আমরা জানি হচ্ছে h = v0 স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই হচ্ছে 2g। এই ফর্মুলা আমরা জানি, তাই না? তো এখন একটু দ্রুত বসিয়ে দাও। তো আমরা জানি v0 যেহেতু, তার মানে কি 30 স্কয়ার sin কত, sin 30 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি √3/2 হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2g, অর্থাৎ কত। সবাই মনে রাখবা যে অ্যাডমিশন টেস্টের জন্য এগুলো মুখস্থ করে ফেলতে হয়। তো 2g মানে কত, 2g মানে হচ্ছে 19.6, 2g মানে কত 19.6, একদম সরাসরি মনে রাখতে হবে। 2g মানে কত 19.6, এই 2g এর মান সরাসরি বসায় দিলাম, ঠিক আছে? তো বসায় দিলে ক্যালকুলেশন করো। তো ক্যালকুলেশন করে কত পাচ্ছি আমরা, সর্বোচ্চ পাল্লাটা কত পাচ্ছি একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও। সর্বোচ্চ পাল্লা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 91 লিখেছো। ওকে 91 কেন হবে 91, এখানে লিখছে হচ্ছে যে সুমাইয়া, আচ্ছা লেট, নিম পাতা, নেটার মাথা দুটো একটু স্লো তাই দেরি হচ্ছে। আচ্ছা সুমাইয়া, নুসরাত, তারপর হচ্ছে ফাহাদ এত মান কি করে আসলো, আমি সেটাই খুঁজতেছি। তোমার ভাই একটু কঠিন কেন, এত কঠিন না ভাই, প্র্যাকটিস করে এর আগের ক্লাসটা আমার দেখে নিও, তাহলে সহজ হয়ে যাবে। ডি ঈশা, তারপর হচ্ছে তুমি, আচ্ছা ইসরাত অনন্যা, এলিয়েন, রুথি, উরুচিটি, নিম পাতা, তারপর হচ্ছে জান্নাতুল নাইম, ইয়ামিন, জান্নাতুল নাইম, ফাহাদ তোমার আনসারটা ভিন্ন ভিন্ন আসতেছে, সবার থেকে ভিন্ন। তারপর হচ্ছে জান্নাতুল নাইম, তানজিলা, 34 ফেরদৌস, সবারও ঠিক, সবারটা আছে তো 34, কিন্তু তোমারটা কেন 39 বা 91 আসতেছে সেটা আমি খুঁজতেছি। তো একটু ক্যালকুলেশন করে বসিয়ে দাও, তাহলে দেখো কি আসে। সবাই তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 34 পয়েন্ট কত পাচ্ছি, 34 পয়েন্ট আমরা পাচ্ছি হচ্ছে 34.43, এখানে কি মিটার। এখন আরেকটা আছে কাজ, একটু দ্রুত বের করে ফেলো। পড়ছে বিচরণ কাল কত, দ্রুত বের করো। বিচরণ কাল টি সময় কত, বিচরণ কাল কত দ্রুত বের করো। আমরা কিন্তু জানি বিচরণ কালের সূত্র কি জানি, বিচরণ কাল সমান আমরা কি জানি, বিচরণ কালের সূত্র আমরা কি জানি, 2v0 sin θ, 2v0 sin θ বাই জি। একটু দ্রুত বের করে ফেলো।
তো একটু দ্রুত বের করো 2 v naught মানে কত তো 2 * 30 ইনটু হচ্ছে sin √3/2 ডিভাইডেড বাই হচ্ছে 9.8 তো দ্রুত आंसर বের করে ফেলো কার কি আসে দ্রুত বের করে ফেলো সো যারা যারা ক্লাসটি করছো আমি যাদের উত্তরটা দেখতে পাচ্ছি ভাই আমার ফার্স্টটা ভুল হয়েছিল আচ্ছা ফাহাদ ভুল হয়েছিল ঠিক আছে ভুল হতেই পারে রূপকথা রাজকুমার তোমাকে মাত্র ফার্স্ট কমন পেয়েছে তুমি এতক্ষণ কোথায় ছিলে হ্যাঁ তুমি ক্লাস মিস করেছো আচ্ছা তোমাদের आंसर অনেক জন আচ্ছা তো সুমাইয়া আক্তার লিখেছো 6.2 তারপর হচ্ছে নুসরাত লাবণ্য হচ্ছে 5. এত তারপর 5.3 আদ্রিকা বৃষ্টি 5.3 ডিশা 5.3 আচ্ছা ফাহাদ রুথি অনন্যা তারপর হচ্ছে নাইম সুমাইয়া রাজকুমার তারপর হচ্ছে ফাহাদ জানাতুল ফেরদৌস এত কম সেকেন্ড এটা মনে তুমি উত্থানকাল বের করছো এটা হচ্ছে উত্থানকাল হতে পারে 3 পয়েন্ট সামথিং হচ্ছে উত্থানকাল আচ্ছা উরুচিঠি জানাতুল নাইম জি স্যার নিমপাতা তারপর হচ্ছে সুমাইয়া সুমি তানসিলা তারপর হচ্ছে ফাহাদ 5.3 কার কার এটা আসছে ইনটু হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে 60 ভাগ হচ্ছে 9.8 তাহলে আমরা 5.3 যাদের উত্তরটা আসছে তাদেরটা সঠিক উত্তরটা হচ্ছে 5.3 উত্তরটা হচ্ছে কত 5.3 সেকেন্ড উত্তরটা হচ্ছে 5.3 সেকেন্ড 5.3 সেকেন্ড 5.3 সেকেন্ড এখন এক কথা একটা উত্তর দিয়ে দাও যারা সঠিক উত্তর দিতে পেরেছো ধন্যবাদ একটা উত্তর জাস্ট 2 সেকেন্ড সময়ের মধ্যে দিবা সবাই 2 সেকেন্ড সময় লাগবে না 2 সেকেন্ড জাস্ট ক্যালকুলেটর চাপলে বের হয়ে যাবে আমাকে বলো উত্থানকাল কত দ্রুত উত্থানকাল কত একটু দ্রুত आंसर দাও দ্রুত आंसर উত্থানকাল কত আমরা উত্থানকাল কত পাবো এখানে বাট ইওর লার্নিং মেথড ইজ রিয়েলি ধন্যবাদ আরমান উত্থানকাল কত দ্রুত জানাও আমাকে উত্থানকাল কত দ্রুত জি ভাই 5.3 হবে হ্যাঁ ঠিক আছে উত্থানকাল কত একটু দ্রুত আমাকে জানাও শেয়ার দিস ভিডিও ধন্যবাদ আচ্ছা এখানে শেয়ার দিস ভিডিও উইথ অ্যাডমিশন টেস্ট আচ্ছা ধন্যবাদ যে ভিডিওটা শেয়ার করেছো তো আমরা উত্থানকালটা পেয়েছি কত 2.65 সুমাইয়া 2.65 লিখেছো রাজকুমার 3 হবে না 2 সামথিং 2.65 ডি ঈশা ইয়ামিন জানাতুল ফেরদৌস তারপর হচ্ছে আরমান আই উইশ আই হ্যাড এ টিচার লাইক ইউ ধন্যবাদ আরমান সো নিয়মিত ক্লাস করো এলিয়ান 2.66 ধন্যবাদ বৃষ্টি 2.66 তারপর হচ্ছে জানাতুল নাইম 2.6 ফাহাদ 2.6 ইসরাত অনন্যা 2.6 আচ্ছা তারপর হচ্ছে নাইম 2.66 ফাহাদ 2.6 রুথি 2.6 তারপর হচ্ছে জানাতুল নাইম 2.6 তো আমরা কিন্তু অধিকাংশ উত্তরই সঠিক তোমরা কিন্তু ক্লাস থেকে ভালো आंसर দিতে পারছো উরুচিটি তানজিলা আলম তো আই থিংক সো তোমরা আজকে ক্লাসটা শেষ হওয়ার পরে আমি বলবো না যে তোমরা আজকে আবার বসো অলরেডি তোমাদের মাথা কিন্তু হ্যাং হয়ে যাচ্ছে আমি জানি আমি নিজেও স্টুডেন্ট 100 সময় ছিলাম এখনো নাও স্টুডেন্ট এখনো পড়াশোনা শেষ করি নাই সো বুঝতে পারি যে আসলে কেমন লাগে অতিরিক্ত পড়া হয়ে গেলে সো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে আগামীকাল একটা ফ্রি টাইমে যখন ভালো লাগে তোমাদের এটা নোট করে ফেলবা ক্লাসটা আর সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে এই দুটো টপিকসের উপর প্র্যাকটিস করে ফেলবা আমি বলে দিচ্ছি এই দুটো টপিকসের উপর প্র্যাকটিস করা মানে বুঝছো তোমার গতিবিদ্যা শেষ এই দুটো টপিকসের উপর প্র্যাকটিস করা মানে হচ্ছে তোমার গতিবিদ্যা শেষ তোমার গতিবিদ্যা অন্য টপিক দেখলে দেখো না দেখলে নাই সৃজনশীলের জন্য এটাই যথেষ্ট ঠিক আছে আর বাকিটা হচ্ছে লাখের উপর ছেড়ে দাও বাকিটা হচ্ছে 10% হচ্ছে অন্য টপিকস থেকে যদি চলে আসে কিছু করার নাই সেটা হচ্ছে তোমার লাক ফেভার করে নাই সেটা ধরে নেবা তোমার লাক ফেভার করে নাই সেজন্য তো ধন্যবাদ সবাইকে আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করব আমি আলহামদুলিল্লাহ তোমাদের উপর অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ অনেক খুশি তোমরা এখন পর্যন্ত স্টিল নাও 72 তো আশা করি তোমরা 76 দেখতে পাচ্ছি সবাই নিয়মিত ক্লাস করো সবাই বন্ধুদেরকে ইনভাইট করো মেনশন করো যাতে আমি তোমাদের সাথে থাকতে পারি আমি তো চাই তোমাদের সাথে থাকতে এবার আমি অ্যাডমিশন ক্লাসটা নিতে চাচ্ছি কিন্তু আমি অ্যাডমিশনের জন্য ওইরকম পরিমাণ স্টুডেন্ট পাচ্ছি না যদি আমি চাচ্ছি অ্যাডমিশন টেস্টটা খুবই কঠিন একটা কোর্স ঠিক আছে একজন টিচারের জন্য তোমাদের জন্য সহজ আমি তোমাদের জন্য খুবই সহজভাবে খুবই ইজি মেথডে পড়াবো অ্যাডমিশন টেস্টটা কিন্তু সেই পরিমাণ স্টুডেন্টের প্রয়োজন আমি যে ক্লাসটা নেব সেই পরিমাণ স্টুডেন্টের প্রয়োজন আমি চাচ্ছি ন্যূনতম 100 স্টুডেন্ট হোক
তাহলে আমি অ্যাডমিশন ক্লাসটা শুরু করতে পারি কোর্সটা, এবং সেই কোর্সটা আমি ইনশাআল্লাহ পুরোটা শেষ করব, এবং সেই কোর্সটার জন্য মাত্র 24টা ক্লাস নেব। 24টা ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ ক্লাস শেষ করে দেব। 24টা ক্লাসের মধ্যে আমি অ্যাডমিশন কোর্সটা শেষ করব ইনশাআল্লাহ। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সবার প্রতি দোয়া রইলো, আমার জন্য দোয়া করবে যেন ভালো থাকি, সবার দোয়া ইনশাআল্লাহ আমি ভালো থাকার চেষ্টা করব। সো আল্লাহ হাফেজ, টাটা।